বাঙালি মেয়ে নীলকরকে স্বদেশে ডেকে আনারস, তপসে মাছ ও কচি পাঁঠা খাওয়ালো। এখানে তার কবিতাগুলো কি কি? বাঙালি মেয়ে নীলকর কে স্বদেশ আনারস, তপসে মাছ এবং পাঠা। আশা করছি এইভাবে যদি সবাই মুখস্থ করেন তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। এবং বাংলা সাহিত্যের আজকের ক্লাসে আজকে আমরা জানার চেষ্টা করব বাংলা সাহিত্যের অন্যতম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে। সাধারণত পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে বা যে ধরনের প্রশ্ন হয়ে থাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে, আমরা সেগুলি আলোচনা করার চেষ্টা করব। ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন 1812 সালে এবং মৃত্যুবরণ করেন 1859 সালে। তিনি পশ্চিমবঙ্গের শিয়ালডাঙ্গার কাঁচরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1812 সালে এবং মৃত্যুবরণ করেন 1859 সালে। তার মানে বাংলা সাহিত্যে আধুনিক কালের সূচনা হয় 1801 সালে, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এবং বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন 1760 সালে। 1760 সালে। এই 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত বাংলা সাহিত্যে একটি বন্ধ্যাত্ব কাল যায়। বাংলা সাহিত্যে এই সময়ে কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচিত হয়নি বা বলার মতো ওই ধরনের কোনো সাহিত্য এই 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত ছিল না। এই সময় টুকটাক যা সাহিত্য লেখা হয়েছে তাকে নির্দিষ্ট কোনো মানদণ্ডে বিবেচনা করা যায় না। ঠিক এই সময় সাহিত্য রচনা করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যে আমরা কি পাই? একদিকে পাবো আমরা মধ্যযুগের যে দেবদেবী নির্ভর বা কবিয়াল বা শায়েরদের মতো সাহিত্য, অন্যদিকে আমরা পাবো সে আধুনিক যুগের যেই মানুষের কথা, আধুনিক যুগের সমাজের কথা, এই ধর্মের কিছু ব্যঙ্গ বিদ্রোহ কবিতাও আমরা বা সাহিত্য তার লেখায় আমরা পাবো। এই জন্য এই যে দুই যুগের বৈশিষ্ট্য, একটা হলো প্রাচীন মধ্যযুগের বৈশিষ্ট্য আর একটা আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য তার লেখায় বা তার কবিতায় বা তার সাহিত্যে ফুটে ওঠে। এই জন্য তাকে যুগ সন্ধিকালের কবি বলা হয় বা যুগ সন্ধিকোণের কবি বলা হয়, তাকে গুপ্ত কবিও বলা হয়। এই দুইটা যুগের বৈশিষ্ট্য একই সাথে তার ভিতরে বিদ্যমান থাকার কারণে তাকে দুই যুগের মিলনকারীও বলেও অভিহিত করা হয়। তার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। তাকে কেন ভ্রমণকারী বন্ধু বলা হয়? তিনি প্রায় 12 বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কবিগান সংগ্রহ করেন, শায়েরদের বিভিন্ন লেখা সংগ্রহ করেন, বিভিন্ন পুঁথি সংগ্রহ করেন, অথবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজে কিছু সাহিত্য রচনা করেন। এই যে 12 বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভ্রমণ করার কারণে বা সাহিত্য রচনার কারণে যার ছদ্মনাম হলো ভ্রমণকারী বন্ধু। প্রথম খাঁটি বাঙালি কবি তাকে কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে প্রথম খাঁটি বাঙালি কবি হিসাবে অভিহিত করেছেন। বঙ্কিমচন্দ্র মাঝে মাঝে তাকে গুরু বলেও ডাকতেন। কবি এবং সাংবাদিক, তার আরেকটা, তিনি কবি তো ছিলেনই, পাশাপাশি তিনি ছিলেন সাংবাদিক। বাংলা সাহিত্যের সংবাদ প্রভাকর নামে আমরা একটা পত্রিকার নাম জানি, সংবাদ প্রভাকর, যেটা 1831 সালে সংবাদ প্রভাকর 1831 সালে প্রকাশিত হয়। প্রথম এটা ছিল সাপ্তাহিক, ছিল। পরবর্তীতে 1839 সালে এটা দৈনিক হিসাবে প্রকাশিত হয়। তাহলে বাংলাদেশের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটা? সংবাদ প্রভাকর 1831 সালে প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক হিসাবে। এর সম্পাদক কে ছিলেন? এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা 1839 সালে দৈনিক হিসাবে প্রকাশিত হয়। তাহলে এই সংবাদ প্রভাকর বাদেও তার আরো কয়েকটা সংবাদপত্র তিনি সম্পাদনা করেছেন। সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, সংবাদ সাধু
রঞ্জন। এই সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন, এই তিনটা পত্রিকাতেই তিনি সম্পাদনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংবাদ প্রভাকর, যেটা 1831 সালে প্রকাশিত হয়, বাংলা সাহিত্যের বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র। তাহলে এখান থেকে আমরা জানলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1812 সালে, মৃত্যু 1859 সালে। তিনি পশ্চিমবঙ্গের শিয়ালডাঙ্গার কাঁচরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে যুগ সন্ধিকালের কবি বলা হয়, যুগ সন্ধিগণের কবি বলা হয় এবং গুপ্ত কবিও বলা হয়। দুই যুগের বৈশিষ্ট্যের মিলন থাকার কারণে, মধ্যযুগ এবং আধুনিক যুগের বৈশিষ্ট্যের যুগপৎ একই সাথে তার ভিতরে থাকার কারণে তাকে দুই যুগের মিলনকারী বলা হয়। তার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বাংলা সাহিত্যের প্রথম খাঁটি বাঙালি কবি হিসাবে অভিহিত করেছেন। তিনি একাধারে কবি এবং সাংবাদিক ছিলেন। তার সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর, যেটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, 1831 সালে প্রকাশিত হয় এবং দৈনিক হিসেবে প্রকাশিত হয় 1839 সালে। তার অন্যান্য সম্পাদিত সংবাদপত্র সংবাদ রত্নাবলী এবং সংবাদ সাধুরঞ্জন। বিদ্যাসাগরের যে সাহিত্য বা কবিতার বিষয়বস্তু আমরা পাই ব্যঙ্গ, বিদ্রুপ, সমাজ ভাবনা। তার মানে মধ্যযুগের কবিদের যে দেবদেবী নির্ভর কেন্দ্রিক সাহিত্য লেখা, তার থেকে বের হয়ে এসে আধুনিক যুগের এই যে সমাজ ভাবনা, ব্যঙ্গ, বিদ্রুপ, এই বৈশিষ্ট্য তার কবিতা আমরা প্রথম দেখতে পাই ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় বা লেখার ভিতরে। মধ্যযুগের গণ্ডি পেরিয়ে আধুনিকতার রূপ লাভ পায় তার লেখার মাধ্যমে। তার কিছু সাহিত্য প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, কবিবর ভারতচন্দ্র ও তার জীবন বৃত্তান্ত। তিনি ভারতচন্দ্র রায়ের পুরোপুরি জীবন বৃত্তান্ত এবং তার যেই সাহিত্যকর্ম নিয়ে তিনি একটি গ্রন্থ লেখেন, তার নাম কবিবর ভারতচন্দ্র ও তার জীবন বৃত্তান্ত। এই পর্যায়ে আমরা দেখব তার কিছু কবিতা, যেগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় সবসময় এসে থাকে। তার বিখ্যাত কিছু কবিতার নাম আমরা ছন্দের মাধ্যমে শিখব। নর্মালি কবিতা আমরা দেখলে মনে থাকে না, যদি আমরা ছন্দের মাধ্যমে শিখি তাহলে কবিতা মনে থাকে। তাহলে আমরা একটু মজা করে কবিতাগুলো মনে রাখবো। বাঙালি মেয়ে, বাঙালি মেয়ে, নীলকর কে স্বদেশে ডেকে আনারস তফসে মাছ ও কচি পাঠা খাওয়ালো। তাহলে আমরা কি পেলাম? বাঙালি মেয়ে নীলকরকে স্বদেশে ডেকে আনারস তফসে মাছ ও কচি পাঠা খাওয়ালো। এখানে তার কবিতাগুলো কি কি? বাঙালি মেয়ে নীলকর কে স্বদেশ আনারস তফসে মাছ এবং পাঠা। আশা করছি এইভাবে যদি সবাই মুখস্থ করেন তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে এবং পরীক্ষার খাতায় দাগাতে আপনাদের অসুবিধা হবে না। আপনারা এইভাবেই মুখস্থ করবেন। বাঙালি মেয়ে নীলকর কে স্বদেশে, তার মানে বাঙালি মেয়ে নীলকরকে স্বদেশে ডেকে আনারস তফসে মাছ ও কচি পাঠা খাওয়ালো। এইভাবে মনে রাখলে আপনাদের বেশি দিন মনে থাকবো। ঈশ্বরচন্দ্র গুপ্তের কিছু বিখ্যাত কবিতার লাইন, যেগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় উক্তি হিসাবে আসে, এগুলো আমরা মুখস্থ করে রাখবো। তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের প্রশ্নের উত্তর করতে আর সমস্যা হবে না। প্রথমটা হলো, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু শিখিনি সিং বাঁকানো। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু শিখিনি সিং বাঁকানো। দ্বিতীয়টি হলো, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। এটা অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। তারপর আছে, এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গ ভরা। এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গ ভরা। তারপর আছে,
এমন পাঠার নাম যে রেখেছে বোকা, নিজে সেই বোকা নয়, ঝাড়ে বংশে বোকা। এমন পাঠার নাম যে রেখেছে বোকা, নিজে সেই বোকা নয়, ঝাড়ে বংশে বোকা। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক পরীক্ষায় উপকারে আসবে বলে আশা করছি।